तेरी माँ तेरे साथ है, तेरा कोई कुछ नहीं बिगाड़ सकता। নমস্কার, এই ভিডিওতে ভিশাল ফুরিয়া পরিচালিত এবং অজয় দেবগন প্রযোজিত মা সিনেমার রিভিউ করে শোনাবো। এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন কাজল, রণিত রয় এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। আর এক গুচ্ছ অল্প বয়সী মেয়ে রয়েছে, তাদের নাম আমি জানি না, তবে গ্রামবাসী থেকে শুরু করে ওই অল্প বয়সী মেয়েরা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। গল্প ঠাকুরমার ঝুলির গল্প। ছেলেবেলা থেকে যেই গল্পগুলো আমরা দিদিমা ঠাকুমার মুখে শুনে বড় হয়েছি, সেই গল্পগুলোকে একত্র করলে এই সিনেমাটির গল্প তৈরি হয়। গল্প আমাদের পশ্চিম বাংলার একটি গ্রামের, নাম তার চন্দরপুর, মানে বাংলায় চন্দ্রপুর। এই চন্দ্রপুর গ্রামে এক দৈত্য বা রাক্ষসের আধিপত্য বহু বছর আগে, বলা যেতে পারে প্রায় 40 বছর আগে অনুভূত হতো। এই গ্রামের যে রাজবাড়ি, সেই রাজবাড়ির সঙ্গে এই দৈত্য বা রাক্ষসের একটা সোজাসুজি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণ সেই বাড়ির মধ্যে মা কালীর মন্দির, এবং সেই মা কালী বেশ জাগ্রত। সেই মা কালীর পূজা দিয়েই কিন্তু এই সিনেমার সূচনা। তবে এখানে যে বলি প্রথা দেখানো হয়েছে সেটা অনেকেই মেনে নিতে পারবেন না, কিন্তু এই বলি প্রথাকে যে এই মা সিনেমাটা সাপোর্ট করে না, সেইটা কিন্তু পরিষ্কার করে একেবারে ক্লাইম্যাক্সে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুরু থেকে যেভাবে সিনেমাখানির গল্পটা এগিয়েছে তাতে অনেকেরই একটু বিরক্ত লাগতে পারে। তার যথার্থ কারণও রয়েছে। এটা ফ্যান্টাসি, হরর, মাইথোলজিক্যাল থ্রিলার ফিল্ম, কিন্তু এর মধ্যে হরর মিসিং। কেননা আমরা হরর ফিল্ম দেখতে যাই হঠাৎ করে চমকে দেওয়া কোনো ভূতের দৃশ্যে, মানে ভয়ঙ্কর কোনো দৃশ্য। এখানে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে 2-4টি জায়গায়, মানে ভয় দেখাবার জন্য, সেই দৃশ্যগুলো আগে থেকেই বোঝা যাচ্ছে এবার কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু আমরা উচ্চমানের যে হরর ফিল্ম দেখি তাতে কিন্তু হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটে থাকে সেরকম কিছু এখানে নেই। প্রত্যেকটি দৃশ্য আবার টিজার বা ট্রেলারে ছুঁয়েও যাওয়া হয়েছে। টিজার ট্রেলারে যে কটি দৃশ্যে আপনারা ভয় পেয়েছেন, আতঙ্কিত হয়েছেন, ঝটকা পেয়েছেন, সেই কটি দৃশ্যই কিন্তু এই সিনেমাটার মধ্যে ওই ভয়ের দৃশ্য হিসাবে রয়ে গেছে। বাকি সিনেমা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে শুধু বলতে হবে কাজলময় এই সিনেমা। বহুদিন পর কাজল বড় পর্দায় অভিনয় করতে ফিরেছেন এমনই একটি বিষয় নিয়ে যেটা একেবারে অসম্ভব এই প্রজন্মের যে কোনো নায়িকার কাছে, বা কাজলের সমসাময়িক যে কোনো নায়িকার কাছে। কাজল যে চরিত্রে অভিনয় করলেন সেই চরিত্র কিন্তু একেবারে আগুন ধরিয়ে দিয়েছে। আর বিশেষত এই সিনেমাটি বাড়ির মেয়েরা, মানে যারা বিশেষ করে মা, তাদের জন্য বড় উপাদেয়। আর তারা দলে দলে যেটা দেখবেন, তাদের সন্তানদের কোলে করে কাছে নিয়ে বুকে বেঁধে, এটা আমি আশা রাখছি। কেননা মুখে মুখে যে প্রচার হয় সে প্রচার কিন্তু যথেষ্ট। আমি যে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখছিলাম, ভিন্ন ধর্মের একজন মা তার 2জন কন্যা সন্তানকে দুদিকে বসিয়ে যেভাবে সিনেমাখানি উপভোগ করছিলেন, এবং যেহেতু মা মেয়ের সম্পর্ক এবং মা মেয়ের বিচ্ছেদের গল্প নিয়েই এই সিনেমাখানি, তাকে দেখছিলাম মাঝে মাঝেই 2 মেয়েকে দুহাতে জাপটে জড়িয়ে ধরছিলেন। আর এটা বড় ভালো লাগা কাজ করলো যে দেখানো হয়েছে মা কালী, দেখানো হয়েছে দৈত্য রাক্ষস, দেখানো হয়েছে কালা জাদু বা তন্ত্র সাধনা। এই সব কিছুর মধ্যে কিন্তু একটু সনাতন ধর্মের ছোঁয়াই রয়েছে। তবুও সে ভিন্ন ধর্মাবলম্বী হলেও সে কানেক্ট করেছে কেবলমাত্র ওই সেন্টিমেন্টটায় যে এটা একজন মায়ের গল্প। সেই কারণে এতটুকুই বলবো, বাড়ির মায়েরা বিশেষ করে এই সিনেমাখানি তাদের সন্তানকে নিয়ে দেখবেন। এই সিনেমাখানির মধ্যে একটি জায়গা খারাপ লেগেছে আমার। এই সিনেমাখানির প্রচারে কপিল শর্মা শোতে কাজল গেছিলেন, সেখানেই বেশ বাঙালির হিন্দি চর্চা বা হিন্দি উচ্চারণ নিয়ে বা বাঙালির নামগুলোকে নিয়ে ক্যারিকেচার করা হয়। আর এখানে কাজল, রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, 3জন যে মুখ্য চরিত্র, তারা প্রত্যেকেই এত বিচ্ছিরিভাবে
বাঙালি হয়েছে বলে হিন্দি ভাষাগুলোকে উচ্চারণ করেছেন, জেনে শুনে বাঙালিকে অপমান করার একটা উৎকৃষ্ট প্রচেষ্টা আমি লক্ষ্য করলাম। ভারতীয় সিনেমার প্রচার বা প্রসার ঘটেছে, বাঙালি কিন্তু কেন্দ্রবিন্দু বা মেরুদণ্ড ছিল এবং আজও রয়েছেন। এবার আসি ইন্দ্রনীল সেনগুপ্তর কথায়। তার যে চরিত্রখানি বড্ড ছোট হয়ে গেছে। রাজবাড়ির ছেলে তিনি, তাহলে তাকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। সমস্ত সিনেমাটি 2 ঘন্টা 15 মিনিটের ডিউরেশনের কোনো রকম প্রয়োজন ছিলই না। 1 ঘন্টা 45 মিনিটের থেকে 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব ছিল। বেশ কিছু দৃশ্য রিপিটেড মনে হয়েছে। তবে প্রশ্ন আসতে পারে, সিনেমাটি কি এনগেজিং নয়? এখানে কিন্তু সেটা বলা যাবে না। ভালো লাগা রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলার ওপরে যখন সিনেমাটা আধারিত আর টেমপ্লেটটা সাউথ ইন্ডিয়ার, তখন বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি আরেকটু তুলে ধরার বিশেষ দরকার ছিল। বিশেষ করে ভিএফএক্স এর প্রয়োগ বেশ কিছু জায়গায় মন জয় করে নেবে। যারা একটু হলিউড ফিল্ম বা বিদেশি সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের কাছে মনে হবে এই সিনেমা ভারতীয় সিনেমার বিশেষ করে হরর জনারকে একটু এগিয়ে নিয়ে গেল। এরপরে কাজল তার মেয়েকে নিয়ে যখন ওই চন্দ্রপুর গ্রামে যায়, সেই গ্রামে যাওয়ার পথে বেশ কিছু দৃশ্য মন ভরিয়ে দেবে। টেরাকোটা মন্দির, মন্দির প্রাঙ্গণে বসে থাকা বয়স্ক মানুষদের আড্ডা, বিভিন্ন রকম মুখোশ, পথঘাট, জলা জমি, চাষযোগ্য জমি, সব কিছু মিলিয়ে খুব ছোট আকারে এক টুকরো বাংলাকে এই সিনেমার মধ্যে আপনারা দেখতে পাবেন ওই মুহূর্তে। বাকি সিনেমায় কিছু নেই। আর একটা ভালো লাগার কাজ হয়েছে, যে রাজবাড়ির পেছনে একটা রহস্য রয়েছে, সেখানে একখানি গাছ রয়েছে। সেই গাছ আর সেই চত্বর, যাকে হিন্দিতে খণ্ডার বলা হয়েছে, সেই জায়গাটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু মন জয় করে নেবে। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। এই যে রাজবাড়ির আজ থেকে 40 বছর আগে যে পুরনো প্রথা ছিল, বাড়ির কন্যা সন্তানকে বলি দিয়ে দেওয়া হতো ওই রাক্ষস বা দৈত্যকে খুশি করার জন্য, সেই জায়গাটার থেকে কিভাবে কাজল মুক্ত করবে সমস্ত গ্রামবাসীকে, এবং শুধু নিজের মেয়েকে না, সমস্ত গ্রামবাসীর অল্প বয়সী প্রত্যেকটি মেয়েকে যারা প্রথম রজস্বলা হচ্ছেন। এই মা সিনেমায় কাজলকে যখন প্রথম দেখানো হয়, তখন কিন্তু অনেকের মন জয় করতে পারে। যারা একটু মাইথোলজিক্যাল সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য ওই বিশেষ দৃশ্যটি খুব প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। এখানে রক্তবীজ আর সপ্ত মায়ের কথা বর্ণনা করেছেন কাজল নিজে খুব নিপুণভাবে। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই স্ক্রিপ্টেড, তবে তার মুখে ওটা শুনতে বড় জীবন্ত লেগেছে। আর ওই যে গল্প বলার কথা বললাম, গল্প শুনতে যেরকম ভালো লাগে, সেইভাবেই গল্পখানি সুন্দরভাবে তুলে ধরেছেন একটি পেন্টিংয়ের মাধ্যমে কাজল। আর ওই সপ্তমা আর রক্তবীজ, এই নিয়েই কিন্তু এই সিনেমার গল্পের আধার। শুধু এতটুকুই বলবো, ওই সপ্তমায়ের দ্বারা ধ্বংস হওয়া রক্তবীজ রাক্ষসের এক ফোঁটা রক্তবিন্দু ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রপুর গ্রামে এসে পড়েছিল বলে এখানে গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। আর এটাই হলো এই সিনেমার গল্পের মূল সমস্যা বা মূল উৎস। আর এই রক্তবীজের ওই এক ফোঁটা রক্ত থেকেই যে দৈত্য বা রাক্ষসের সৃষ্টি, সেই প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই গ্রামবাসীকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে। তবে ওই চন্দ্রপুর গ্রামের প্রধান রনিত রায় অসাধারণ অভিনয় করেছেন। প্রায় শেষ প্রান্তে এসে যে টুইস্ট দেখতে পাবেন, তাতে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন। মা কালীকে নিয়ে একটি গানের দৃশ্য আছে এবং তার মধ্যে তাণ্ডব নৃত্যের ব্যবহার রয়েছে। সব কিছু মিলিয়ে সেই অংশে কাজলের যে অভিনয় এবং আস্তে আস্তে তার মধ্যে যে মা কালী রূপ জাগরিত হচ্ছে, সেই দৃশ্যখানি বড় মনে ধরে যাবে। এই মা সিনেমা একটা জিনিস শিখিয়ে দেয়, যে মা যখন শান্ত রূপে থাকেন তখন তিনি মা কালী, এবং মা যখন উগ্র এবং ক্রোধান্বিত হন তখন তিনি মহাকাল হয়ে যান। আর অবশেষে চামুণ্ডা রূপে
অম্বিকা চরিত্রে অভিনয় করতে করতে কাজল কিভাবে এই দৈত্যের বিনাশ করবে সেটা দেখার জন্য এই সিনেমাখানি নিশ্চয়ই করে আপনাদের দেখতে হবে। তবে সমাজে কন্যা সন্তানের যে কতটা প্রয়োজন আছে এবং তাদের যে কতটা যত্ন করতে হয় সেটা কিন্তু এই সিনেমাখানি শিখিয়ে দিয়ে গেল। আর বিশেষ কিছু বলবো না, আপনারা সিনেমাখানি দেখুন। ভিডিওখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা এই ভিডিওখানি ফেসবুক পেজে দেখবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই করে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণের জন্য নমস্কার।